আছে এই যে এগুলো হলো assumptions underlying simple linear regression equation. In the simple linear regression model, two variables usually labeled x holo independent variable, y holo dependent variable are of interest. The latter x is usually used to designate a variable referred to independent variable. Since frequently it is controlled by the investigator, এটা investigator এটাকে control করতে পারে, and the values of x may be selected by the investigator, and y is the dependent variable. Y হলো dependent variable আর x হলো independent variable. তাহলে the values of the independent variable are fixed, to be fixed, and this means that the values of x are pre-selected by the investigator, so that in collection of the data they are not allowed to vary from this presented values. একটা রিগ্রেশনের মধ্যে x এর ভ্যালুটা ফিক্স থাকে এবং এটা যে রিসার্চার বা যে ইনভেস্টিগেট করতেছে সে এটাকে ফিক্স করতে পারে। যেমন আমরা বলেছিলাম যে আমরা মাছকে একটা পুকুরে দৈনিক এই সাপোজ 5 ইউনিটস বা 5 কেজি হতে পারে বা এরকম খাবার দিলাম, ঠিক আছে? খাবার দিলে তাহলে ওই মাছের যে ওখানে 10টা মাছ আছে সেই 10টা মাছের গ্রোথ তো আর সমান হবে না। তাহলে এখানে কি হলো, 10টা মাছের গ্রোথ কিন্তু সমান নয়, সে কারণেই সেই 10টা মাছের গ্রোথ হলো ভেরিয়েবল। কিন্তু ওই যে আমরা বলেছি এখানে একটা অ্যাজাম্পশন আছে, দ্য ভেরিয়েবল অফ এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো অ্যামাউন্ট অফ ফিড দ্যাট ইজ ফিক্স, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফিক্স। কিন্তু 10টা মাছের ওজন যে সমান হয় না, সেজন্য সেটা হলো র্যান্ডম বা র্যান্ডম ভেরিয়েবল। 2 নম্বরে আসি, দ্য ভেরিয়েবল এক্স ইজ মেজার্ড উইদাউট এরর। যেহেতু এক্স ফিক্স সুতরাং এখানে কোনো এরর হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? For each value of x there is a subpopulation of y values. এই জিনিসটা বুঝতে পারছো কিনা? For each value of x there is a subpopulation of y values, because যে আমরা x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, যেমন 5 কেজি খাবার দিলাম একটা পুকুরে, সেই পুকুরে যদি 10টা মাছ থাকে সেই 10টা মাছের ওজন সমান হবে না, সেই কারণে বলা হয় x is fixed, there is a subpopulation of y values. এই যে 10টা মাছের ওজন, এই 10টা মাছের ওজনকে বলবো আমরা একটা সাবপপুলেশন। For the usual inferential procedures of the estimation of the hypothesis testing to be valid, this subpopulation must be normally distributed. এই সাবপপুলেশন 10টা মাছের যে ওয়েট হবে সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। In order that these procedures may be presented, will assume to be y values are normally distributed in examples. The exercise follows. তাহলে the variance of the subpopulation of y are normally distributed, equal variance denoted by sigma square. এখানে এই যে এখানে আসলে এই যে মনে করো এগুলো হলো মাছের খাবার x ভ্যালু আমরা পুট করতেছি, কিন্তু ওই পুকুরে কিছু মাছের ওজন এই পয়েন্টের চেয়ে কম হবে, আবার এই পয়েন্টের চেয়ে বেশি হবে। মাছের খাবার কিন্তু এই যে পয়েন্টে দিচ্ছি আমরা, এগুলো হলো মাছের খাবার x অ্যাক্সিসে। ধরো 60 কেজি, 65 কেজি, এখানে ফাদার সাইড দেওয়া আছে, কিন্তু সাপোজ আমরা মাছের খাবার করে দিলাম 70 কেজি, 75 কেজি দিলাম, কিন্তু মাছের খাবারগুলো এইভাবে ভেরি করতেছে, ঠিক আছে? তাহলে এই যে মাছের যে ওয়েট গুলা এগুলো ভেরি করতেছে, তাহলে এক্সিস আর ফিক্সড বাট দ্য সাবপপুলেশন অফ ওয়াই ইজ র্যান্ডম। তাহলে এই ভ্যালুগুলা ওয়াই এর যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলা will be normally distributed with variance sigma square. তোমরা কি আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা বলতেছে না তো এই জন্য ভাবছি তোমরা কি আছো না। আচ্ছা, সেই জন্যই বলা হয় the variance of the subpopulation of y are equal and denoted by sigma square. The means of the subpopulation of y all lie in the same straight line. এই y এর মিন কিন্তু এই যে স্ট্রেট লাইনে অবস্থান করবে, এগুলো হলো অ্যাজাম্পশনে বলা আছে। এই
the y values are statistically independent. The y values are statistically independent. In other words, in drawing the sample, it is assumed that the y value chosen one value of x no way depend on the values of x. এটা হলো y এর যে ভ্যালুগুলা x এর সিঙ্গেল ভ্যালু দেওয়ার পরে y এর ভ্যালুগুলা হবে সেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু y এর x এর ভ্যালুর সাথে সাথে x এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি তাহলে y এর ভ্যালুটা চেঞ্জ হবে, সেই কারণে y বলা হয় হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট। লিস্ট স্কয়ার ক্রাইটেরিয়া দেখলাম। আচ্ছা, এ পর্যন্তই আমাদের এই রিগ্রেশন সম্বন্ধে আলোচনা। এখানে আরেকটা জিনিস আছে, কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। দেখো, কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন এই জিনিসটা লিখে নাও। Coefficient of determination. One way to evaluate the strength of regression equation is to compare the scatter of the points about the regression line with the scatter value at the এখানে coefficient of determination বের করার জন্য আমরা কিছু জিনিস দেখে নিই। Before defining the coefficient of determination, let us justify its use by explaining the logic behind the computation. We begin by considering the point corresponding to any observed value y. এখন y এর যে ভ্যালুগুলো আমরা পাই সেগুলোকে বলা হয় হলো অবজার্ভ ভ্যালু। যেমন আমরা ফাদারের হাইট যদি 5 ফিট 7 ইঞ্চি হয় এরকম, অথবা মাছের খাবার যদি আমরা 60 কেজি দেই, তাহলে একটা পুকুরে যে মাছের যে ওয়েট গুলা হবে সেই ওয়েট গুলাকে বলা হয় হলো অবজার্ভ ভ্যালু। মেজারিং বাই দ্য ভার্টিক্যাল লাইন এন্ড ওয়াই বার লাইন, তাহলে এই ওয়াই হলো অবজার্ভ ভ্যালু আর ওয়াই বার হলো সেই অবজার্ভ ভ্যালু এভারেজ। তাহলে এই যে দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সকে বলা হয় টোটাল ডেভিয়েশন। টোটাল ডেভিয়েশন অর্থাৎ আমার স্যাম্পলে ওয়াই এর যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে তার মিন ভ্যালু থেকে যদি ডিফারেন্স বের করি, ডেভিয়েশন বের করি, তাহলে সেটাকেই বলা হয় হলো টোটাল ডেভিয়েশন। এবং সেই ডেভিয়েশনটাকে যদি আমরা সাম করি ওভার এন স্যাম্পল সাইজ, তাহলে সেটাকে বলা হবে হলো টোটাল ডেভিয়েশন। আর এক্সপ্লেইন ডেভিয়েশন, আর এটা হলো এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই। ওয়াই এর এই যে আমরা বলেছিলাম এটা হলো এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা এখানে বসাই, তাহলে ওয়াই এর যে এই ওয়াই ক্যাপের যে ভ্যালুটা পাবো সেটা হলো এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই। তাহলে এই ওয়াই বার এবং এস্টিমেটেড ওয়াই এর যে ডিফারেন্স সেটাকে বলবো আমরা হলো এক্সপ্লেইন ডেভিয়েশন। তাহলে এটা হলো টোটাল ডেভিয়েশন, এটা হলো এক্সপ্লেইন ডেভিয়েশন। তাহলে আনএক্সপ্লেইন ডেভিয়েশন কি? আমরা বলেছিলাম যে সেম পরিমাণের খাবার আমরা পুকুরে দিলাম, কিন্তু পুকুরের মাছের ওজন সমান হলো না। যেটুকু যে কারণে সমান হলো না সেই কারণগুলো আমরা জানি না। তাহলে মাছের ওজনের মধ্যে যে ভেরিয়েশনটা হলো সম পরিমাণ খাবার দেওয়ার পরেও, সেটাকেই বলা হয় হলো এরর, এবং তাকে বলা হয় হলো আনএক্সপ্লেইন ডেভিয়েশন। সেই আনএক্সপ্লেইন ডেভিয়েশনকে আমরা এই যেভাবে ডিফাইন করতে পারি, অবজার্ভ ভ্যালু এবং ওয়াই এর অবজার্ভ ভ্যালু এবং ওয়াই এর এক্সপ্লেইন অর্থাৎ এস্টিমেটেড ভ্যালুর যে ডিফারেন্স সেটাকে বলা হয় এক্সপ্লেইন ডেভিয়েশন। তাহলে এই টোটাল ডেভিয়েশনকে আমরা ডিকম্পোজ করতে পারি ইনটু এক্সপ্লেইন ডেভিয়েশন, এই যে এক্সপ্লেইন ডেভিয়েশন, এন্ড আনএক্সপ্লেইন ডেভিয়েশন, এই যে এই আনএক্সপ্লেইন ডেভিয়েশন, সরি এই যে এক্সপ্লেইন, এটা হলো এক্সপ্লেইন ডেভিয়েশন প্লাস আনএক্সপ্লেইন ডেভিয়েশন, এই দুই ভাগে ভাগ করতে পারি এটা। তাহলে আমরা কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন কি সেটা বের করি। এই যে এটা হলো টোটাল সাম অফ স্কয়ারস, মানে এটা হলো টোটাল ডেভিয়েশন, টোটাল সাম অফ স্কয়ারস বা টোটাল ডেভিয়েশন। এটা হলো এক্সপ্লেইন সাম অফ স্কয়ারস, এটা হলো আনএক্সপ্লেইন সাম অফ স্কয়ারস। এখন এই
টোটাল এক্সপ্লেইন সাম অফ স্কোয়ারস কে যদি আমরা টোটাল সাম অফ স্কোয়ারস দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সে ভ্যালুকেই বলা হয় হলো কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। বুঝতে পারছো কি বললাম? অর্থাৎ এক্সপ্লেইন ডেভিয়েশন কে বা রিগ্রেশন সাম অফ স্কোয়ারস বা এক্সপ্লেইন ডেভিয়েশন একই কথা। এটাকে যদি আমরা টোটাল সাম অফ স্কোয়ারস বা টোটাল ডেভিয়েশন দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালু পাবো সেটাকে বলা হয় হলো কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা হবে 67%। এটা দিয়ে যা বোঝায় ইন্টারপ্রিটেশনটা হলো এরকম যে the total deviation বা variation in the dependent variable explained by the independent variable, that is 67%. Alternatively আমরা আবার বলতে পারি যে 67% variation in the dependent variable explained by the independent variable। বাকি কত থাকে? বাকি থাকে হলো 23% ভেরিয়েশন আমরা আনএক্সপ্লেইন, অর্থাৎ সেটাকে এক্সপ্লেইন করতে পারি না। সেই ভেরিয়েশনটা কি জন্য হয়েছে সেটা আমরা জানি না, সেটাকে বলা হয় হলো আনএক্সপ্লেইন ডেভিয়েশন। তাহলে এটাই হলো কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও, কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন থাকবে পরীক্ষায়। তো বুঝতে পারছো কি বললাম আমি? আচ্ছা, তো এটুকুই হলো রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশনের জন্য থাকবে। এখন আমরা চলে যাব হলো কোরিলেশন। এই কোরিলেশনটা আলোচনা করা শেষ হলেই আমাদের ফাইনালের জন্য সিলেবাস শেষ। তাহলে আমাদের ফাইনালের সিলেবাসে কি কি থাকবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কালকে যেগুলো দেখাইলাম, তারপরে হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তারপরে হলো ওই যে ইয়েটা টেস্ট অ্যাপ্লিকেশন অফ টেস্ট স্ট্যাটিস্টিক, এটা আমরা কিভাবে টেস্ট করি, যে একটা অঙ্ক থাকতে পারে, একটা অঙ্ক দেখিয়েছি। তারপরে হলো যেটা থাকবে সেটা হলো যে রিগ্রেশন আজকে যেটা আলোচনা করলাম, তারপরে থাকবে হলো কোরিলেশন যেটা আলোচনা করব। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি যে স্ট্যাটিস্টিকের ম্যাথগুলো শুরু করব আর ম্যাথ করব না। হ্যাঁ ম্যাথের জন্য মানে কোন অংশটা করব? ওই একটা অঙ্ক কালকে দেখাইছি তো, ওই ধরনের অঙ্ক দেখো, কালকে একটা অঙ্ক দেখাইছি ওই ধরনের। এখন দেখো হোয়াট ইজ কোরিলেশন অ্যানালাইসিস। আমরা একটু আগে যা আলোচনা করলাম সেটা হলো যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়ানো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ভ্যালু বাড়ানো বা কমানোর ফলে ওয়াই এর যে চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো মেজার করি হলো আমরা রিগ্রেশনের মাধ্যমে। এখানে কিন্তু যদি চিন্তা করি তাহলে কিন্তু একটা জিনিস আমাদের বোঝা যায়, সেটা হলো যে এক্স এর ভ্যালু চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। রিলেশনশিপ আছে তো, এক্স এন্ড ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ আছে। অর্থাৎ যেসব ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আছে সেই সব ভেরিয়েবলেরই একটা ভেরিয়েবল চেঞ্জ করলে, একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করলে আর একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে। সেই যে চেঞ্জের যে এভারেজ মাত্রা সেটাই আমরা মেজার করি রিগ্রেশনের মাধ্যমে। এখন এই যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা আমি রিগ্রেশনের মাধ্যমে জানতে পারি। তাহলে চেঞ্জ যখন হবে তখন সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ থাকে বা আছে। সেই যে রিলেশনশিপ, দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন, সেই রিলেশনশিপকে আমরা বলি হলো কোরিলেশন। দ্যাট ইজ the relationship between two variables is called correlation. For example, the relationship between the amount of food and growth of fish or the price of fish and the demand of fish. Price, ফিশের প্রাইস বাড়লে কি হবে? ডিমান্ড কমবে। তাহলে রিলেশনশিপটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ। তাহলে
আর এই খাবারের পরিমাণ বাড়াইলে মাছের ওয়েট কি বাড়ে না? হ্যাঁ, জি স্যার। বাড়ে। তাহলে এটা কোন ধরনের রিলেশনশিপ? পজিটিভ। তাহলে কোরিলেশনে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের রিলেশনশিপ আছে। তাহলে কোরিলেশন অ্যানালাইসিস আমরা কি দেখতেছি? ইন্ট্রোডাকশন, তারপরে কোরিলেশন, তারপরে দেখবো হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট। আমিও লিখতেছি, তোমরাও লিখো। কোরিলেশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, কোরিলেশন আমরা দেখি। তাহলে তাহলে কোরিলেশনের সংজ্ঞা বলতে বললে এভাবে কোরিলেশনের সংজ্ঞা বলবা এবং পাশাপাশি এক্সাম্পলও দিয়ে দিবা। তার মানে কোরিলেশন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তার দুইটা এক্সাম্পল আমরা দেখলাম। এভাবে অসংখ্য এক্সাম্পল তোমরা খুঁজে খুঁজে পাবে। তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট, দা অরিজিনেটেড বাই কার্ল পিয়ারসন 1990 সালে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট আবিষ্কার করেছে। দা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, এটাকে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বলা হয়। The strength of relationship between the variables is called correlation. আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশন বা রিলেশনশিপ আছে সেটাকে বলি হলো কোরিলেশন। আর দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপের যে মাত্রাটা, স্ট্রেংথটা যার মাধ্যমে মেজার করি তাকেই বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই কোরিলেশন কোএফিশিয়েন্টকে আমরা এই সূত্র দিয়ে মেজার করতে পারি। কোরিলেশন কোএফিশিয়েন্টকে আমরা এই সূত্র দিয়ে মেজার করতে পারি। এই জন্যই আর কে বলা হয় কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে এই কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কি হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যখন একটা ভেরিয়েবল বাড়ানোর ফলে অন্য ভেরিয়েবলটা ঠিক সেম অনুপাতে বাড়ে, তখন আমরা এই যে এক্স বাড়াচ্ছি, ওয়াই বাড়তেছে সেই অনুপাতে। তার মানে স্ক্যাটার ডায়াগ্রাম করলে আমাদের পয়েন্টগুলো একটা স্ট্রেট লাইনের উপর পড়বে। তখন কোরিলেশনের ভ্যালু হবে, তখন সেই কোরিলেশনকে বলবো আমরা পারফেক্ট পজিটিভ কোরিলেশন, এবং সেই কোরিলেশনের মান হবে হলো +1। সেটাকে বলা হয় পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আবার যদি এক্স এর ভ্যালু আমরা বাড়াচ্ছি, ওয়াই এর ভ্যালু কমতেছে পাশাপাশি, কিন্তু সেই কমাটা যদি একটা নির্দিষ্ট রেট মেনটেন করে অলওয়েজ কমতে থাকে, তখন সেটাকে বলা হবে হলো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এই নেগেটিভ কোরিলেশনকে আমরা আর দ্বারা ডিনোট করি এবং পারফেক্ট নেগেটিভ কোরিলেশনের মান হলো -1। তাহলে কোরিলেশনের রেঞ্জ কত? আর প্রবাবিলিটির রেঞ্জ কত? 0 থেকে 1। 0 কখন হবে? প্রবাবিলিটি 0 কোনো মান থাকবে না আর কি, মানে প্রতিকূলে কোনো মান থাকবে না, কোনো ঘটনা ঘটবেই না। নমুনা বিন্দু থাকবে না। হ্যাঁ, যখন কোনো ঘটনা ঘটবেই না, যখন এখন ধরো আমাকে আমাকে তোমরা ক্যাম্পাসে পাবা এখন এই 5 মিনিট পরে, তার প্রবাবিলিটি কত? 0, বিকজ I will not be available after 5 minutes in our campus, because it is quite impossible. That's why that event will not be occur after 5 minutes. That's why the event কি হবে সেখানে 0 by আমি যেতেও পারি না যেতে পারি, তাহলে 2 একটা হলো যেতে পারি না যেতে পারি 0/2, তাহলে সেটা কি হলো 0 প্রবাবিলিটি। আবার আমাদের ক্যাম্পাসে একটা প্রশাসন বিল্ডিং আছে, তার প্রবাবিলিটি কত? দিস ইজ সার্টেন, অবশ্যই সেখানে আছে 1/1 প্রবাবিলিটি 1 হবে। 1 হবে। তাহলে এগুলো কিন্তু বেসিক কিছু কোশ্চেন থাকবে, এগুলো রিলেটেড, বুঝছো? বেসিক বুঝলে তোমরা এগুলো আলোচনা করতে পারবে। ওকে, আমরা এভাবে আলোচনা করলাম। তাহলে এই কোরিলেশনের মান কি রকম হতে পারে? এই দেখো, এই যে কোরিলেশনের রেঞ্জটা -1 থেকে +1 পর্যন্ত যেতে পারে। তাহলে যদি কোরিলেশন দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ না থাকে, তখন আর এর মান কত হবে?
জিরো জিরো জিরো, তাহলে মাঝখানে হলো জিরো। তার মানে এই আর এর মান জিরো থেকে যত -1 এর দিকে যাবে তত রিলেশনশিপটা স্ট্রং হতে থাকবে। কোন রিলেশনশিপ স্ট্রং হতে থাকবে? নেগেটিভ রিলেশনশিপ স্ট্রং হতে থাকবে। তাহলে তাহলে -0.5 এটা হলো মডারেট নেগেটিভ কোরিলেশন। আর এই এর চেয়েও যদি -1 এর দিকে যেতে থাকে সেটা হলো স্ট্রং নেগেটিভ কোরিলেশন। 0 এবং -1 এর মধ্যে থাকলে সেটা হলো মানে উইক নেগেটিভ কোরিলেশন। সিমিলারলি -0.5 থেকে 1 এর দিকে যেতে থাকলে এখানে যে কোরিলেশন হবে সেটা হলো স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর 0 থেকে 0.5 এর মধ্যে যে রিলেশন সেটা হলো উইক পজিটিভ কোরিলেশন। ঠিক আছে? তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম দেখো, স্ক্যাটার ডায়াগ্রাম অফ ভেরিয়াস ভ্যালু অফ আর, এটা হলো হাইলি পজিটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। মানে এখানে এক্স কে যদি ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করি এবং ওয়াই কে এক্স কে যদি এক্স অ্যাক্সিসে প্লট করি, ওয়াই কে যদি ওয়াই অ্যাক্সিসে প্লট করি, তাহলে আমরা যদি যে এক্স এবং ওয়াই এর ভ্যালুর এগেইনস্টে তো আমরা এ পাবো, তাই না? এই যে গ্রাফ অফ কোরিলেশন, এটা দেখে নাও, এগুলো তো গ্রাফ অফ কোরিলেশন, দেখে নাও গ্রাফ অফ কোরিলেশন। তাহলে এই স্ক্যাটার ডায়াগ্রাম যদি একটা লাইনে অবস্থান করে তখন আমরা তাকে বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আবার এই লাইনের কাছাকাছি যদি থাকে তখন সেটাকে বলবো হাইলি পজিটিভ কোরিলেশন বা স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর এই লাইন থেকে যত বিচ্যুত হবে তখন সেটাকে বলবো লো পজিটিভ কোরিলেশন। সিমিলারলি এটা হলো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, যত এই লাইনের কাছাকাছি থাকবে সেটা হলো স্ট্রং বা হাইলি নেগেটিভ কোরিলেশন। আর যত এই লাইন থেকে বিচ্যুত হতে থাকবে, দেখো স্ক্যাটার্ড হচ্ছে আস্তে আস্তে, সেটা হলো নো নেগেটিভ কোরিলেশন। আর যদি একেবারেই এলোমেলো হ্যাপাজার্ড থাকে তখন সেটাকে বলবো আমরা জিরো কোরিলেশন। দ্যাট মিন্স দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট, এগুলো লিখে নাও। Characteristics of correlation coefficient. The sample correlation coefficient is identified by lowercase letter r. R দ্বারা denote করা হয়। It shows the direction and strength of the linear relationship between two interval or ratio scale variable. দুইটা ভেরিয়েবলের লিনিয়ার রিলেশনশিপ এটা মেজার করে, যার রেঞ্জ হয় -1 থেকে +1। আর যদি 0 হয় there is no correlation, আর যদি +1 হয় এটা পারফেক্টলি পজিটিভ কোরিলেশন ইন্ডিকেট করে, আর যদি -1 হয় তাহলে সেটা পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন ইন্ডিকেট করে। এই যে দেখো এই ভ্যালু দিয়ে আমরা যেখানে কোরিলেশন কোএফিশিয়েন্টটা ইয়ে করে দিছি আর কি, ক্যালকুলেশন করে রাখছি আর কি। ঠিক আছে? রিগ্রেশন ভার্সেস কোরিলেশন। এখন এই যে রিগ্রেশন আমরা কোরিলেশন আলোচনা করলাম, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ কারণ কি, যে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকলে আমরা তখন তাদের মধ্যে রিলেশনশিপ মেজার করতে পারি, মানে কোরিলেশন বের করতে পারি। আবার যদি একটা ভেরিয়েবলের মাধ্যমে চেঞ্জের কারণে আর একটা ভেরিয়েবলকে মেজার করতে পারি, সেটা হলো রিগ্রেশনের মাধ্যমে। তাহলে অর্থাৎ রিলেশনশিপ দুই ক্ষেত্রেই বিদ্যমান থাকতে হবে দুইটা ভেরিয়েবলের মধ্যে, যদি আমরা রিগ্রেশন করতে চাই তাও, আর যদি কোরিলেশন করতে চাই তাও। তাহলে দুইটা একই মানে একটা পয়েন্টে তাদের মধ্যে মিল আছে, যে রিগ্রেশন করতে গেলেও দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকতে হয়, এমন দুইটা ভেরিয়েবলে রিগ্রেশন করতে পারি। এবং কোরিলেশন করতে গেলেও দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকতে হয় এবং এমন দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা কোরিলেশন করতে পারি। এখন তাহলে অবশ্যই তাহলে দুইটা জিনিস, দুইটা কেন, কোরিলেশন এবং রিগ্রেশন কেন, এখানে তার আলোচনা দেওয়া আছে, জাস্ট লিটারেচার, এটা আমরা তোমরা পড়ে নিলেই পারবা।
দুইটা এই পার্থক্য কিন্তু থাকবে কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে। তো এখন আমাদের এই ছিল আলোচনা। আমাদের চ্যাপ্টার গুলো আমরা বলে দিলাম কি কি বিষয়ের উপর কোশ্চেন থাকবে। তো এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, আমরা আর 5-10 মিনিট কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে তারপরে আমাদের রিভিউ ক্লাস শেষ। এবং আমি রিভিউ করলাম 2 দিনে, এটুকুর উপরেই তোমাদের ফাইনালের কোশ্চেন থাকবে। আজকে এই দুইটা শীট একটু দিয়ে দিয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই দিব আমি। শেষ করেই আমি কারণ এখন আমি কিছু মানে মানে অত ওইভাবে বুঝি না স্যার, কোশ্চেন প্যাটার্নটা একটু বললে ভালো হতো, কিভাবে কোশ্চেন গুলো হতে পারে। কিভাবে কোশ্চেন কোশ্চেন গুলো হতে পারে মানে এগুলা তো ম্যাথ টাইপের পড়াশোনা মানে স্যার। ওটা কোশ্চেন টাইপ। তাই একটু ধারণা দিলে ভালো হয়, অনলাইনে তো অনেক কিছু স্যার। কোশ্চেন তো ধরো ডেফিনেশন টাইপ থাকবে, তারপরে যে ছোটখাটো ম্যাথ থাকবে, আমি কিছু ভ্যালু দিয়ে দিলাম, এখন বললাম কোরিলেশন বের করো, এবং কোরিলেশনের যে ভ্যালুটা আসলো তাকে ইন্টারপ্রেট করো, এরকম হতে পারে। ছোটখাটো ম্যাথ যেগুলো আমরা আলোচনার মধ্যে এসেছে, যে ম্যাথ গুলো এবং যে ফর্মুলা গুলো দিয়ে তোমরা ম্যাথ গুলো করতে পারবা, এরকম কিছু ম্যাথ থাকতে পারে। কিছু বেসিক টাইপের কোশ্চেন থাকতে পারে, যেগুলো হয়তো সরাসরি পাবা না শীটের মধ্যে, সেগুলো হয়তো কিন্তু বেসিক ক্লিয়ার থাকে, সেগুলো অ্যান্সার করতে পারবা, এবং সেগুলো আমাদের আলোচনায় আসছে, এরকম টাইপের কোশ্চেন থাকবে। আবার যে ম্যাথ গুলো আমি ছোটখাটো টাচ করলাম, ওই ম্যাথ গুলার থেকে ম্যাথ আসবে, এরকম টাইপের কোশ্চেন থাকবে। তারপরে ডেফিনেশন, এগুলো তো থাকতেই পারে আর কি, এই আর কি। তো যেগুলো আলোচনা করছি এগুলো তোমরা পড়াশোনা করলে এগুলোই এখন, যেমন প্রবাবিলিটির বিভিন্ন ডেফিনেশন, ঠিক আছে, তারপরে প্রবাবিলিটির যে বাইনোমিয়াল নরমাল ডিস্ট্রিবিউশন, এদের প্রবাবিলিটি ফাংশন, এবং এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবল কি, এক্সাম্পল দিতে বলতে পারি। পয়সন ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবল কি, এক্সাম্পল দাও। নরমাল কোন ভেরিয়েবল দিয়ে নরমাল ডিস্ট্রিবিউশন করা যায় তার এক্সাম্পল দাও, এরকম এরকম আর কি। আমি এখনই তোমাদের একটু কি বললেন, কি ধরনের ওই যে মান দেওয়া থাকবে, ওটা কি বললেন যেন? কি মান বলো, আমি তো সব তো ডাইরেক্ট বলে দিতে পারবো না তোমাদেরকে। মান কি বলো, কি বলছিলাম? কোরিলেশনে মান দেওয়া থাকবে, কি আসতে পারে একটা কি জানি বললেন, মানে কিভাবে থাকতে হ্যাঁ, পারে। বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, তুমি ওই জিনিসগুলা জানলে, সূত্রটা জানলে তুমি ওগুলো বসিয়ে করে ফেলবা, করে তারপরে ওটাকে ইন্টারপ্রেট করবা। কোরিলেশনের ভ্যালু ধরো 0.75 হলো, তাহলে কি বলবা যে দা ভ্যালু অফ দা কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন দিস ভেরিয়েবল ইজ এত, বাট ইট ইজ ভেরি ক্লোজ টু +1, সুতরাং the relationship between the variable is strongly positive, এরকম, ঠিক আছে? আর কি কোশ্চেন আছে বলো? স্যার কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে ডিফারেন্টটা যেন কি বলছিলেন, পার্থক্যটা? ওটা ওই যে ওখানে লেখা আছে, ওটা সুন্দর করে লেখা আছে। কোরিলেশনের মধ্যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন কোএফিশিয়েন্ট স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন কি রকম আছে সেটা মেজার করি। আর রিগ্রেশনের মাধ্যমে কি করি, একটা ভেরিয়েবলের মাধ্যমে অন্য ভেরিয়েবলকে ফিক্স করি। আর কোরিলেশন কি, এক্স এবং ওয়াই দুইটাই র্যান্ডম ভেরিয়েবল থাকে, কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে ওয়াই র্যান্ডম ভেরিয়েবল, কিন্তু এক্স কিন্তু ফিক্স থাকে। ওগুলো ওটা আলোচনা করলে, ওগুলো করলেই করবা, ঠিক আছে? ও, তোমাদের তো আবার মেইলে দিতে হবে। বলো আর কি কোশ্চেন আছে? আর কি কোশ্চেন বলো? কোশ্চেন নাই মনে হয় নাকি? বাইনোমিয়াল পয়সন ডিস্ট্রিবিউশন এগুলা কি তাহলে শুধু থিওরি পড়বো? হুম 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 স্যার বাইনোমিয়াল তারপর পয়সন ডিস্ট্রিবিউশন এগুলা শুধু থিওরি পড়বো? হ্যাঁ,
থিওরি পড়বা, কারণ ম্যাথ আমি করাইতে পারি নাই তো, হয়তো আগে করাইছিলাম কিন্তু ওগুলো ভুলে গেছো। আহ ওগুলো তো আমি করাইছিলাম, আমার মনে আছে তোমাদের করাইছিলাম। ওটা থিওরি পড়ো শুধু। তোমাদের পরীক্ষা কয় কয় ঘন্টা? স্যার 2 ঘন্টা। 2 ঘন্টা। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার আবার পড়াশোনা করে যদি কোশ্চেন বের হয় প্র্যাকটিক্যাল ক্লাসে বলবো। সামনে কি আর প্র্যাকটিক্যাল ক্লাস তো আর আমার সাথে হবে না, তোমার ম্যামের সাথে হবে। হয়তো পরে গিয়ে আমি কিছু কোরিলেশন রিগ্রেশন কিছু দেখাতে পারি। মানে স্যার যদি আচ্ছা যাই আবার হোক, এমনি জিজ্ঞেস করো, তুমি তোমরা ইয়ে করতে থাকো, আহ, আলোচনা পড়াশোনা করতে থাকো, তোমাদের হলে বলো আমাকে। আমি তোমাদেরকে মেল করে দিচ্ছি রিগ্রেশন অ্যানালাইসিস। এই দুইটা দিয়ে দিলাম, চলে গেছে। তাহলে এ পর্যন্ত আমরা রাখি, আমাদের রিভিউ ক্লাস এ পর্যন্ত শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যেগুলো ওই যে আমি টাচ করে দিলাম এগুলো একটু পড়াশোনা করতে থাকো, পড়াশোনা একটু ভালো করে পড়াশোনা করো, চোখ কান খোলা রেখে, শুধু মুখস্থ করলে হবে না, ঠিক আছে? বেসিক গুলা দেখো, কারণ বেসিক কোশ্চেন তো হবে। কারণ আমি যদি সব কোশ্চেন তোমাদের পাড়ার মধ্যে দিয়ে দেই, শীটের মধ্যে থেকে দিয়ে দেই, শীট গুলা প্রিন্ট করে সুন্দর করে লিখে দিবেন, সবাই সমান মার্কস পাবে, কিন্তু তা তো হবে না। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের মধ্যে থেকে যে মানে ভালো স্টুডেন্ট, যে ট্যালেন্ট, তাকে অবশ্যই আমি বের করে আনবো। কিন্তু সে বের করে আনার জন্য আমাদেরকে কিছু পাস করার জন্য, ঠিক আছে, কিন্তু মানে বের করার জন্য কিছু কোশ্চেন তো থাকবেই, সেগুলো অ্যান্সার করতে একটু টাফ হবে। সেগুলো তোমরা পড়াশোনা করলে এবং আমরা যে আলোচনা করলাম এগুলোর বেসিকটা ক্লিয়ার থাকলে সেগুলো পারবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।